আজকে বাংলা ব্যাকরণের ওপর একটা ক্লাস নেব, যেটা হলো ভাষা। দেখো, ভাষা জিনিসটা কিন্তু বুঝতে হবে। সেটা হলো যে ভাষা হলো এমনই জিনিস যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব ব্যক্ত করতে পারি বা মনের ভাব প্রকাশ করতে পারি। সংজ্ঞাটা দেখো কি আছে, যে বাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায় এবং তা যদি অর্থ সম্বলিত হয় তবে তাকে ভাষা বলে। দেখো, ভাষার তো তোমরা জানো যে কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্য গঠিত হয়, এবং আমরা যখন মুখে কথা বলছি তখন সেটা ধ্বনি রূপে বেরোচ্ছে, আর লিখছি যখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ। এবার কতগুলো লেটার বা অক্ষর যেগুলোকে আমরা ধ্বনি বলে থাকি, সেই ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। তাহলে ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক, এটা মনে রাখবে। এবার এই হলো ভাষা, যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি। আচ্ছা, ভাষা শ্রেণী বিভাগ রকম দেখো, ভাষার শ্রেণী বিভাগ আছে, সেখানে ভাষার দুটি রূপ আছে। কি কি? একটা হলো কথ্যরূপ আর দুই হলো লেখ্যরূপ। কথ্যরূপ আর লেখ্যরূপ, কথ্যরূপ যখন মুখে বলছি তখন সেটা হচ্ছে কথ্যরূপ, আর লেখ্যরূপ হচ্ছে যখন লিখছি তখন সেটা লেখ্যরূপ। লেখ্যরূপের দুটো ভাগ আছে, এক হলো সাধু ভাষা আর দুই হলো চলিত ভাষা। এক হলো সাধু ভাষা আর দুই হলো চলিত ভাষা, ঠিক আছে? এবার দেখো, সাধু ভাষা, এক নম্বর সাধু ভাষা, সেটা হলো সংজ্ঞা, যে বাংলা ভাষায় বিশেষ্য, ক্রিয়া, সর্বনাম প্রভৃতি পদে সংস্কৃত শব্দ ব্যবহার করা হয় তাকে সাধু ভাষা বলে। দেখো, যে বাংলা ভাষায় যে বাক্যের মধ্যে শব্দগুলো শব্দগুলোর সাথে বিভক্তিযুক্ত হয়ে পদ হয়, তোমরা প্রত্যেকে জানো। আমি পদের ক্লাসও নিচ্ছি এখন, সবে প্রথম পর্বের ক্লাস আমি নিয়েছি, এখন শুরু করেছি সবে। যাই হোক, পদের সাথে শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে যখন পদ হচ্ছে সেগুলো বাক্যে প্রয়োগ করছি, এবং বাক্যে পদ যখন ব্যবহৃত হয় সেগুলো বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ, সর্বনাম পদ, এইগুলো তো ব্যবহার করা হয়। তো সেই পদগুলো যদি সংস্কৃত শব্দ হয় তখন তাকে আমরা সাধু ভাষা বলবো, ঠিক আছে? কেমন দেখো উদাহরণ, সকলে মিলিয়া গাহিব গান। আমরা কিন্তু বললাম না যে সকলে মিলে গাহিব গান, আমি বললাম যে সকলে মিলিয়া। মিলিয়া শব্দটা থেকে কিন্তু মিলে শব্দটা এসেছে, অর্থাৎ সাধু থেকে আমরা চলিতে চলে এসেছি, তাই তো? গাহিব গান বলতে গাহিব থেকে গাবো, তারপর হচ্ছে গাইব। গাইব, দেখো প্রথমে গাহিব, তারপর হচ্ছে গাইব, তারপর এসছে গাবো, তাই তো? হর্ষইটা উঠে গেছে। যাই হোক, গাইব গান। এবার দেখো উদাহরণ, এক নম্বর, সকলে মিলিয়া গাহিব গান সাধু ভাষা। মনের ভাব প্রকাশ করছি, যেটা অর্থ সম্বলিত একটি বাক্য, সাধু ভাষার একটা জ্বলন্ত দৃষ্টান্ত, একটা উজ্জ্বল দৃষ্টান্ত, তাই তো? দু নম্বর দেখো, ছলাৎ ছলাৎ শব্দ করিয়া কলসি হইতে জল পড়িতেছে। ছলাৎ ছলাৎ শব্দ করিয়া, করিয়া অর্থে সাধু ভাষা করিয়া, করে নয় করিয়া, কলসি হইতে, হইতে মানে থেকে, জল পড়িতেছে অর্থাৎ জল পড়ছে। তা পড়িতেছে হলো সাধু ভাষা, শব্দটা সাধু ভাষা হয়েছে সম্পূর্ণ। ছলাৎ ছলাৎ, আমরা বলছি যে ছলাৎ ছলাৎ শব্দ করিয়া কলসি হইতে জল পড়িতেছে। আচ্ছা, তিন নম্বর, কলসি কাঁখে লয়ে ননদী চলিতেছে। এই যে চলিতেছে, চলিতে বললে কি বলবো? চলছে, কন্টিনিউয়াস টেন্সে আছে। কাঁখে লয়ে, লয়ে কি হবে? লয়ে মানে নিয়ে, কলসি কাঁখে নিয়ে ননদী চলছে। চার নম্বর দেখো উদাহরণ, মাঠে শিশুরা খেলিতেছে। খেলিতেছে হলে কি হবে? সাধু ভাষা এটা। পাঁচ নম্বর, অনেক দিন আনন্দ উত্থিত সঙ্গীত শুনি নাই। সঙ্গীতটা আমরা যখন চলিতে বলবো সেটা গান হয়ে যাবে। শুনি নাই বললে কি হবে? শুনিনি বা শুনি নাই, এখানে সাধু ভাষা হয়েছে। অর্থ বোঝা যাচ্ছে, এই হলো সাধু ভাষা। এবং দেখো, বিশেষ্য, ক্রিয়া, সর্বনাম, ক্রিয়াগুলো বিশেষ করে লক্ষ্য করো, ওগুলো কিন্তু সাধু ভাষার পদ, তাই তো? এবার দেখো, কলসি হইতে, হইতেটা কি? হইতেটা হচ্ছে তোমাদের অনুসর্গ, তাই তো? হইতেটা হলো অনুসর্গ। এবার
আমরা এখানে বলবো সকলে মিলিয়া গাহিব গান, কলসি কাঁখে লোয়ে, এই যে শব্দগুলো এইগুলো কিন্তু হয়ে গেছে কি সাধু ভাষা। এবার দেখো প্রতি পুষ্পে পুষ্পে গন্ধে সুগন্ধ পাইতাম, প্রতি পুষ্পে 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 আমরা কিন্তু বলছি না ফুলে ফুলে, প্রতি পুষ্পে পুষ্পে সুগন্ধ পাইতাম, এটা কিন্তু হবে সাধু ভাষা, তাই তো। 7 নম্বর উদাহরণ, প্রতি মনুষ্য মুখে সরলতা দেখিতাম, দেখতাম বলছে না, বলছে দেখিতাম। 8 নম্বর, বিদ্যালয় গ্রাম হইতে 5 মাইল দূরে, বিদ্যালয় গ্রাম হইতে 5 মাইল দূরে, হইতেটাও হচ্ছে কিন্তু কি হচ্ছে সাধু ভাষার শব্দ, তাই তো। এটা একটা পদ হয়েছে, এখানে কিন্তু পদ কেন হয়েছে, হইতে শব্দটার সাথে তে বিভক্তিযুক্ত, তাই এটা পদে পরিণত হয়েছে, তাই তো। তো যাই হোক, এবার যখন আমরা বলছে সর্বনাম, সর্বনাম কোনটা হয়, সর্বনাম পদ যখন পড়াবো ভালো করে বুঝতে পারবে। সর্বনাম হচ্ছে তাহাকে, কাহাকে, যাকে, তাকে, নাম থাকবে না, নামের পরিবর্তে তাকে উদ্দেশ্য করে যে পদটা থাকবে সেটা হলো সর্বনাম পদ। যখন আমরা বলবো যাহাকে, কাহাকে, তাহাকে, এইগুলো সব হচ্ছে সর্বনাম পদ। আচ্ছা দেখো 9 নম্বর, প্রাতঃকাল হইতে বৃষ্টি পড়িতেছে। দেখো প্রাতঃকাল মানে আমরা যখন, এইটা সাহিত্যের ভাষা, সাহিত্যে রাজা রামমোহন রায় কিন্তু বা সাধু ভাষার উদ্ভব করে গেছেন, তার বিস্তৃতি ঘটিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে আমরা কিন্তু বঙ্কিমচন্দ্রকে পাই, তারপরে আমরা পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরকে, তাই তো। তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাধু ভাষায় রচনা করেছেন, বঙ্কিমচন্দ্র তো বেশিরভাগ সবই প্রায় সাধু ভাষায় রচনা করেছেন, আর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যে উপন্যাস 4 অধ্যায় সেটা কিন্তু ছিল চলিত ভাষা, ঠিক আছে, চলিত ভাষায় রচিত। আধুনিক সাহিত্য কিন্তু চলিত ভাষা ছাড়া কিন্তু সর্বজনবোধ্য নয়, আধুনিক সাহিত্য সবসময় কিন্তু চলিত ভাষাতেই লিখিত হচ্ছে এবং হয়ে আসছে এবং এখনও হচ্ছে, পরবর্তীকালেও হবে। সাধু ভাষা আর নেই। সেই জনক, চলিতের যে জনক ছিলেন তিনি কে ছিলেন বলো তো, প্রমথ চৌধুরী, তিনি প্রথম তার প্রবন্ধে চলিত গদ্যের জনক কিন্তু ওনাকে বলা হয়, প্রমথ চৌধুরীকে বলা হয়, ঠিক আছে। যাই হোক, প্রাতঃকাল হইতে বৃষ্টি পড়িতেছে। 10 নম্বর হলো সকলেই ঘরের ভিতর বসিয়া আছে, বসে আছে না বসিয়া আছে। এই গেল সাধু ভাষার উদাহরণ 10টা আমি রেখেছিলাম। আশা করি তোমরা সাধু ভাষা বুঝতে পেরেছো এবং আর অসুবিধা হওয়ার কথা নয়। এবার চলে যাচ্ছি চলিত ভাষা। চলিত ভাষা কাকে বলে দেখো, সংজ্ঞা, সংস্কৃত শব্দের বদলে যে প্রচলিত ভাষায় আমরা সাধারণত মনের ভাব প্রকাশ করে কথা বলে থাকি তাকে চলিত ভাষা বলে। যেগুলো সংস্কৃত শব্দ, করিয়া, বসিয়া, খাইয়া, যাইয়া, যাইতেছি, খাইতেছি, তেছি, তেছযুক্ত শব্দ বা খাইয়া, যাইয়া হর্ষযুক্ত আছে, সেইগুলো কিন্তু সেইগুলো সংস্কৃত শব্দ, সেইগুলো কিন্তু বাক্যে ব্যবহার করছি না, সেই প্রচলিত ভাষায় আমরা কথা বলছি না, প্রচলিত ভাষায় আমরা কথা বলছি, যেমন মনের ভাব প্রকাশ করছি। যেমন ধরো আমি তোমাদের যে পড়াচ্ছি এখন, সেটা কিন্তু চলিত ভাষা। আমরা কিন্তু কখনো আমাদের সাহিত্যের ভাষা বোঝানোর সময় বা লেখার সময় তো অবশ্যই, বোঝানোর সময়ও কিন্তু সাধু ভাষা প্রয়োগ করলে বোধগম্য হয় না। যখন আমরা বলে থাকি তখন কিন্তু চলিত ভাষাতেই ব্যবহার করি। আমি যে কথাগুলো তোমাদের সাথে বলছি, যে পড়াচ্ছি, চলিত ভাষাতে বলছি, কারণ আমরা রাঢ়বঙ্গের বাসিন্দা, তো রাঢ়ী ভাষাতে কথা বলবো। এবং এই রাঢ়ী ভাষা সব জায়গায় প্রচলিত, সব জায়গায় যেখানে সাধু ভাষায় কথা বলে মানুষ আছে তারাও কিন্তু যখন মানে প্রত্যেকেই শিক্ষিত, এখানে অশিক্ষিতর কিছু নেই। এই কনসেপ্টটা ভুল ছিল যে সাধু ভাষায় যারা ধরো একটু প্রত্যন্ত গ্রামাঞ্চলে, সেখানেও কিন্তু তারা চলিত ভাষায়, যারা সাধু ভাষা প্রয়োগ করতে বেশি পরিমাণে প্রয়োগ করে থাকে, ঠিক আছে, সকলেই তো বুদ্ধিজীবী, তো সেখানে দেখো আমি বলতে চাইছি যে সেইখানেও কিন্তু তারা চলিত ভাষায় কথা বলে এবং যখন সাহিত্য লেখে, সাহিত্য সৃষ্টি করে, তখন কিন্তু চলিতেই সাহিত্য সৃষ্টি করে, সাধু ভাষায় ব্যবহার করে। সাধু ভাষা কিন্তু যেখানে দরকার সেখানে করে, কিন্তু পুরো সাহিত্যটাই কিন্তু চলিত ভাষাতে রচনা করে এবং কথা বলার সময় কিন্তু চলিত।
এমনকি তোমাদের দেখবে সিলেবাস একাডেমিক, পুরো একাডেমিক পড়াশোনা কিন্তু চলিত ভাষাতে, সাধু ভাষায় কিন্তু পড়াশোনা নেই, চলিত ভাষাতে করা আছে, তাই তো? সুতরাং আমরা যে প্রচলিত ভাষায় কথা বলে নিজের মনের ভাব প্রকাশ করছি সেটা হলো চলিত ভাষা। এই যে আমি কথা বলছি চলিত ভাষা, তোমরা কথা বলো চলিত ভাষা। দেখো উদাহরণ চলে যাচ্ছি, উদাহরণে 1 নম্বর সকলে মিলে গান গাইব। এখানে গান গাইব, গাহিব নেই, গাবো নেই, গাইব আছে, সকলে মিলিয়াও নেই, মিলে আছে। এবার মিলে শব্দটাতে কিন্তু একা একটা বিভক্তি, এ একটা বিভক্তি, তাই তো? পদ, এই মিলে শব্দে এ বিভক্তি যুক্ত হয়ে পদ হয়েছে, মিলিয়ায় শূন্য বিভক্তি যুক্ত হয়ে পদ হয়েছিল সাধু ভাষার ক্ষেত্রে, সাধু শব্দ সেটা, কিন্তু এই সংস্কৃত শব্দ সেটা, এইটা কিন্তু তোমাদের সংস্কৃত শব্দ নয়, প্রচলিত শব্দ মিলে। 2 নম্বর ছলাৎ ছলাৎ শব্দ করে কলসি থেকে জল পড়ছে, থেকে জল পড়ছে, এই হইতে থেকে এগুলো সবই অনুসর্গ, কিন্তু চলিতে আমরা কিন্তু থেকে কথাটা ইউজ করব, আমরা কিন্তু সাধু ভাষার ব্যবহার করব না। 3 নম্বর দেখো কলসি কাঁখে লয়ে ননদী চলছে, কলসি কাঁখে নিয়ে, নিয়ে কথাটা লয়ে, আর সাধু থেকে যখন আমরা চলিতে কথা বলবো তখন আর ওটা লয়ে থাকছে না, ওটা নিয়ে হয়ে যাচ্ছে, আর চলিতেছের জায়গায় হয়ে যাচ্ছে কিন্তু কি হচ্ছে দেখো, চলছে, তাই তো? 4 নম্বর মাঠে শিশুরা খেলছে। 5 নম্বর অনেক দিন আনন্দোত্থিত গান শুনিনি, তাই তো? বা শোনা হয় নাই যদি বলতাম তাহলে শোনা হয়নি, শুনি নাই যেহেতু ছিল সাধু ভাষায়, সেই উদাহরণটাই আমি রেখেছি চলিত ভাষাতে, শুনিনি। 6 নম্বর প্রতি ফুলে ফুলে সুগন্ধ পেতাম, পুষ্পে পুষ্পেটা আর বলছি না, আমরা কিন্তু যখন দেখো চলিত ভাষাতে সাধু ভাষায় কথাও বলে থাকি, পাইতাম, খাইতাম, যাইতাম, যাইতেছি, করিতেছি, এই পড়িতেছি, পড়াইতেছি, এই যে জিনিসগুলো, এই যে শব্দগুলো, এগুলো ব্যবহার করলেও আমরা কিন্তু ফুলে ফুলে কথাটাই বলে থাকি সাধু ভাষায় যারা কথা বলে। সাধু ভাষায় কথা বলা লোকের সংখ্যা খুবই কম, তবু যারা বলেন তারা কিন্তু পুষ্পে পুষ্পে কথাটা বলেন না, তারা যখন সাহিত্য সৃষ্টি করেন তখন পুষ্পে পুষ্পে বলতে পারেন। যারা চলিত শব্দে, চলিত ভাষায় বেশিরভাগ যারা সাহিত্যিক রয়েছেন, সাহিত্য সৃষ্টি করছেন, সাহিত্য রচনা বা যে কোনো বই লিখছেন চলিতেই লেখা হয়ে থাকে, তখন কিন্তু পুষ্পে পুষ্পে কথাটা উদাহরণের ক্ষেত্রে ব্যবহারযোগ্য, এমনি কিন্তু ফুলে ফুলেই লেখা হয়ে থাকে। তো এখানে চলিত ভাষার ক্ষেত্রেও কিন্তু ফুলে ফুলে হবে, হ্যাঁ, পুষ্পে পুষ্পে তার তুলে দিয়ে ফুলে ফুলে হবে, ওখানটা সুগন্ধ পাইতামের জায়গায় পেতাম, ঠিক আছে, পেতাম। 7 নম্বর প্রতি মানুষের মুখে সরলতা দেখতাম, দেখিতামটা হয়ে গেছে দেখতাম, ঠিক আছে। 8 নম্বর বিদ্যালয় গ্রাম থেকে 5 মাইল দূরে, থেকে 5 মাইল দূরে। 9 নম্বর সকাল থেকে বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। দেখো প্রাতঃকাল আমরা যখন বলি, আমরা জানি ভাষা যেখানে আঞ্চলিক উপভাষা আছে, তো ভাষা তো উপভাষা, এবার যে 6টা উপভাষা আছে আমাদের, সেই উপভাষায় অনুযায়ী কিন্তু লোক কথা বলে, যেমন ঝাড়খণ্ডী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, রাজবংশী উপভাষা, রাঢ়ী ভাষা আমরা কথা বলছি, ঠিক আছে। এই যে উপভাষাগুলো আমাদের রয়েছে, তো সেই কামরূপী উপভাষা, যে উপভাষাগুলোর কথা আমরা বলছি, সেই উপভাষাগুলো যেমন ঝাড়খণ্ডী উপভাষায় ধরো কর্তাছি, হ্যাঁ, কোনো একটা অটা ও এর উচ্চারণ হচ্ছে বা ওটা অ এর উচ্চারণ হচ্ছে, তোমরা জানো অনেকে যে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ভাষার আঞ্চলিক উপভাষার আছে, তাই তো? তখন কিন্তু সেখানে সাধু ভাষা কোনো কোনো ক্ষেত্রে প্রয়োগ করে সেটা কিন্তু উপভাষার আঞ্চলিকতায় মানে আঞ্চলিকতার কিন্তু সেটা একাকিত্বতা লাভ করেছে বা আঞ্চলিকতায় সেটা মিশে গেছে, যাই হোক। কিন্তু চলিত ভাষা একমাত্র কিন্তু রাঢ়ী, এবং যখনই যা সৃষ্টিকর্ম হবে, যা লেখা হবে, যে কোনো বই বা যে কোনো সাহিত্য সৃষ্টি বা পড়ানো বা একাডেমিকের কিছু, সব কিছু কিন্তু চলিত ভাষা, এবং চলিত ভাষাই ইউজ করতে হবে, এটাই নিয়ম। বিদ্যালয় থেকে গ্রাম থেকে 5 মাইল দূরে। 9 হলো সকাল থেকে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। 10 নম্বর সকলেই ঘরের ভিতর বসে আছে, সকলেই ঘরের ভিতর বসে আছে, যা সর্বজন গ্রাহ্য
তাই কিন্তু মান্যতা পায়, তাই চলিত ভাষা মান্যতা পেয়েছে। চলে যাচ্ছি পার্থক্য। দেখো, সাধু ভাষার একটি সুনির্দিষ্ট নিয়মানুসারে প্রয়োগ আছে। সাধু ভাষার একটা নিয়ম আছে প্রয়োগ করার, তাই তো? যেমন আমরা সাধু ভাষা প্রয়োগ করিতেছি, ওটাকে আমরা করতেছি করলে কিন্তু উপভাষা হয়ে যাবে এবং সেটা কিন্তু অন্য উপভাষার মধ্যে চলে যাচ্ছে। আমরা যখন বরেন্দ্রীতে বঙ্গালী উপভাষায় কথা বলবো, বরেন্দ্রী বা বঙ্গালী, তখন দেখবে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কিন্তু ওই তেছি তেছো হয়ে যাচ্ছে, তেছিতে আর থাকছে না, সেই সাধু ভাষাটা থাকছে না। কিন্তু আমি একটু আগেই বললাম সেটা কিন্তু তোমাদের উপভাষার সাথে কিন্তু আঞ্চলিক উপভাষার সাথে কিন্তু ওটা একাকিত্বতা পেয়েছে। যাই হোক, ওখানে প্রয়োগ করার ওখানে কিন্তু নিয়ম আছে এবং সাধু ভাষা অপরিবর্তনশীল। সেই সাধু ভাষাকে আমরা কিন্তু মানে বদলে কথা বলতে পারবো না। আমি যদি বলি আমি রোজ স্কুলে যাই, আমি আজ স্কুলে যাইতেছিলাম তখন বৃষ্টি পড়িতে শুরু করিয়াছিল, এটা কি আমি কখনো চেঞ্জ করতে পারি সাধু ভাষাকে? আমি করিতেছিলটা করিতেছিলই বলবো, বৃষ্টি যখন যাইতেছিলামই বলবো, তাই তো? এবার এটা কিন্তু অপরিবর্তনশীল। এবার দেখো চলিত ভাষার ক্ষেত্রে, চলিত ভাষার সুনির্দিষ্ট নিয়মানুসারে কিন্তু কোনো রকম প্রয়োগ নেই। আমরা যখন যেমন খুশি কথা বলতে পারি চলিত ভাষায়, মনের ভাব প্রকাশ করাটাই এখানে আসল, তাই তো? এবং চলিত ভাষা কিন্তু দেখো সর্বজন বোধ্য। কেন বলো তো? সোজা। চলিত ভাষাটা কিন্তু সাধু ভাষার তুলনায় সোজা, সাধু তুলনায় শক্ত, চলিত কিন্তু সোজা। যেটা দেখো চলিত ভাষা পরিবর্তনশীল। আমি কিন্তু বলতেই পারি আমি স্কুলে যাচ্ছিলাম তখন দেখলাম বৃষ্টি পড়ছে। আমি কিভাবে কথা বললাম? আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন দেখলাম বৃষ্টি পড়ছে। আমি কি সেভাবে বললাম যখন বৃষ্টি পড়ছিল তখন আমি স্কুলে যাচ্ছিলাম? দেখো কত রকমভাবে আমি চলিত ভাষাটা ব্যবহার করতে পারছি, তাই তো? আচ্ছা, এই গেল পার্থক্য। এবার দেখো, ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। আগেই বলেছি ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। সাধু ভাষার জনক হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন বলো তো? সাধু ভাষার যিনি নিয়ে এসেছিলেন, তারপরে মানে রাজা রামমোহন রায়ের কথা প্রসঙ্গ যদি আসে, তারপরে কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি সাধু ভাষার বিস্তৃতি লাভ ঘটিয়েছিলেন সাহিত্যে সাধু ভাষার বিস্তৃতি লাভ ঘটিয়েছিলেন এবং ওনাকে সাধু ভাষার জনক বলা হয়। তেছো থাকলেই কিন্তু সাধু ভাষা হবে, তেছো থাকলেই কিন্তু সাধু ভাষা হবে। সাধু ভাষা আর চলিত ভাষা দেখো আমি পরপর বাঁ দিকে বা লেফট সাইডে দেখো সব সাধু ভাষা আর রাইট সাইডে সব আছে চলিত ভাষা। তাহলে সাধু ভাষা হচ্ছে দেখো কোনগুলো? শুনিতেছিল, চলিত ভাষা হবে শুনছিল। সাধু ভাষা হবে শুনিতেছি, চলিত ভাষা হবে শুনছি। সাধু ভাষা হলো পাইতাম, চলিত ভাষা হবে পেতাম। সাধু ভাষা হলো তাহাদিগকে, চলিত ভাষা হবে তাদেরকে। উহাদিগকে হবে ওদেরকে, তাহাদের হবে তাদের, কাহাদের হবে কাদের, উহাদের হবে ওদের, তাহাদিগের হবে তাদের, এটাও কিন্তু তাহাদিগেরটাও তাদেরই হবে, ইহাদেরটা হবে এদের। চলিতেছে দেখো চলছে, চলিতেছিল হবে চলছিল, চলিতেছি হবে চলছি, যাইতেছিল হবে যাচ্ছিল, যাইতেছে হবে যাচ্ছে, যাইতেছি হবে যাচ্ছি, কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, শুনিতেছে হবে শুনছে, কাহাদিগকে হবে কাদেরকে, তাহাদের হবে তাদের। ঠিক আছে, এই গেল সাধু ভাষা আর চলিত ভাষা। একটা উদাহরণ আমি তোমাদের এখানে রেখেছি, আশা করি তোমাদের আর কোথাও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আজকের আলোচনা এই পর্যন্তই ভাষার ওপর। পরের ক্লাসে থাকবে অন্য কিছু আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।